এই ঘটনা ঘটার পরে সংসদে বসতে আপনি কতটা স্বস্তি বোধ করবেন? না, এই ঘটনাটা তো নিশ্চয়ই যারা যারা মাননীয় সংসদ সদস্য সবার জন্য একটা বিব্রতকর অবস্থা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং এখানে যে আপনারা আলোচনা করছেন এইটাও আমি মনে করি খুব একটা স্বস্তির বিষয়, একটা স্বস্তির বিষয় না, কারণ ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত। এবং এখানে আমি মনে করি আলোচনাটা এই পর্যন্তই। এখন আমি বলি যে কথাটা হচ্ছে ওনার সংসদ সদস্য থাকবে কি থাকবে না, কি সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আমাদের ব্যারিস্টার মামুন ভাই তো বলছেন যে আইনি একটা ভাষা আছে, আছে। আমি যেটা বললাম যে আমাদের কনস্টিটিউশনে কি আছে, যে যদি কোনো এমপি যদি পদত্যাগ করে তাহলে ওনার সংসদ সদস্য থাকবে না। আর্টিকেল 70 অনুযায়ী কেউ যদি দলের বিরুদ্ধে ভোট দেয় তার সংসদ সদস্যপদ থাকবে না। আর্টিকেল 70 অনুসারে যদি আপনার দল তাকে বহিষ্কার করে সদস্যপদ থাকবে না। এখন এখানে একটা ভাইটাল প্রশ্ন হলো, যেমন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে নমিনেট করেছে, আমি দলের প্রার্থী হিসাবে নির্বাচন করেছি। এইটা হয়তো স্পষ্ট ভাষায় আইনে বলা নাই, কিন্তু যদি দল আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাইলে আমি যতটুকু আইনের ব্যাখ্যায় বুঝি আমার সংসদ সদস্য থাকার সুযোগ নাই, কিন্তু আমাকে তো এই সুযোগ দিয়েছে দল। তো জামাত ইসলাম অবশ্য সেই কাজটি করেছে, তাকে ইতিমধ্যে বহিষ্কার করবে বলে একটি তারা ঘোষণা দিয়েছে, যদি এখনো দেয় নাই। এখন বাংলাদেশে আইন কিন্তু নানাভাবে ব্যবহৃত আমরা দেখেছি। একসময় আপনার মনে আছে 1996 থেকে 2001 বিএনপির দুইজন সংসদ সদস্য ছিলেন, একজন আবু হেনা রাজশাহী থেকে নির্বাচিত, আরেকজন সিরাজগঞ্জ থেকে নির্বাচিত। তারা কিন্তু দল ত্যাগ করে আওয়ামী লীগে গিয়ে মন্ত্রী হয়েছে সরাসরি, তাদের কিন্তু সংসদ সদস্য খারিজ হয়ে গেছে, কারণ তারা আর্টিকেল 70 কিন্তু ভায়োলেশন করেছে। আবার দেখেন একই সংসদ মেজর আখতারুজ্জামান, উনি কিন্তু দলের সিদ্ধান্ত ভায়োলেশন করে উনি সংসদে অংশগ্রহণ করেছে। বিএনপি সংসদ বয়কট করেছিল, উনি অংশগ্রহণ করেছে, জি, ওনার কিন্তু মেম্বারশিপ যায় নাই। কারণ তৎকালীন সময় নির্বাচন কমিশন ব্যাখ্যা দিয়েছে যে উনি জনগণের ভোটে নির্বাচিত, সুতরাং জনগণের পক্ষে দায়িত্ব পালন করবে, সুতরাং এই ক্ষেত্রে তার সংসদ সদস্যপদ যাবে না। তার মানে এখনো অনেক কিছু দেখার আছে। হ্যাঁ, এখানে দেখেন, এখন হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নৈতিকভাবে এই নজরুল ইসলাম সাহেব পদত্যাগ করা উচিত, কারণ উনি যেই দল থেকে নমিনেটেড হয়ে এমপি হয়েছেন সেই দলই তাকে স্বীকার করছে না, দল থেকে তাকে অব্যাহতি দিয়েছে। বশর ভাই, এখানে প্রশ্ন, দল যেহেতু ব্যবস্থা গ্রহণ করেছে, দলকে আর দায় দেওয়ার সুযোগ আছে কিনা? দায় দেওয়া আছে। আমাদের দেশের রাজনীতিতে তো একটা দায়িত্ববোধ বলে একটি কথা আছে, দায়িত্ববোধ কথা আছে। এখন দলেরও তো উচিত এগুলিকে মনিটরিং করা, জি, দলেরও উচিত যে এরা তার কি, আমার তো মনে হয় বিএনপির মতো বা জামাত ইসলামের মতো বড় দলগুলির কিন্তু এই ধরনের একটা মনিটরিং আছে, নিশ্চয়ই থাকা উচিত। তো সেই ক্ষেত্রে এখানে আমি মনে করি জামাত হয়তো এখন বিরোধী দল, তার একটা দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। আমি যেইটা ব্যবস্থা নিয়েছি আমি এটাকে স্বাগত জানাই। এখন দেখার বিষয় যে উনি কি করে। অলরেডি আজকে আপনি দেখবেন ওনার বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়েছে, অলরেডি হত্যা মামলা হয়েছে, এবং ওনার এই 6 জন আসামি একজন গ্রেপ্তারও হয়েছে। এখন এই জিনিসগুলো এত বেশি সেন্সিটিভ এবং স্পর্শকাতর যে এইগুলো নিয়ে আলোচনা করলেও কিন্তু এই মাননীয় সংসদ সদস্যদের আলোচনা করে তো আমরা সচেতন করা যায়, কিন্তু সব সচেতন কিন্তু সচেতন করা যায় না। নৈতিকতার বিকাশ এবং উন্নয়ন ঘটানো এই কাজগুলো এইটা তো নিশ্চয়ই এই আমি সাইদ খানের সাথে একমত। এই অপরাধ তো উনি করেছে, এটা তো ওনার যেই মর্যাদা, ওনার যেই জায়গা, সেই জায়গার প্রতি উনি সুবিচার করতে পারে। মোশাররফ হোসেন এমপি, বরং এটা দলকে উনি এখন প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো। তাহসিন রিয়াজ, আসতে চাই এই প্রশ্নটা আপনার কাছে যে আসলে দায়টা কার? আমরা কি ব্যক্তিকেই দায় দিব নাকি দলকেই দায় দিব? আমরা উভয় মতামতই চলে এসেছে, সেই জায়গা থেকে এই প্রশ্নটি আমি আপনার কাছে রাখলাম। দেখেন, ধন্যবাদ। আমি সবার আলোচনায় শুনছিলাম। প্রথমত হচ্ছে একটা বিব্রতিকর ডিসকাশন আমাদেরকে তাও করতে হচ্ছে। দায়টা নিয়ে প্রশ্ন করেছেন, দায়টা ব্যক্তির প্রথমত, কিন্তু এখানে জামাত ইসলামের একটা দায় আছে, যেই দায়টা সেটা বলে দিচ্ছি। দায়টা আছে, দায়টা হচ্ছে যেটা সাইদ খান ভাই বলেছেন। দেখেন, এখানে আমরা কিন্তু যারা আমরা বিভিন্ন গতানুগতিক সংগঠন থেকে বিলং করি, আমাদের উপর এই বার্ডেনটা নাই। তার মানে আমরা অপরাধের জন্য আমরা অলওয়েজ ওপেন, এটা বোঝাতে যাচ্ছি না, এটা বোঝাতে যাচ্ছি না। আমরা তো ইসলামের লেভেলিংটা আমাদের গায়ে করি না, বা আমাদের দলের প্রচার প্রচারণা কার্যক্রমে করি না।
ফলে খেয়ালটা করেন কোথায় দায় আছে। দায় হচ্ছে একজন সাধারণ মানুষের অপরাধ আর একজন মসজিদের ইমামের অপরাধ, দুইটা কি সেম? সেম তো না। একজন মসজিদের ইমাম যখন অপরাধ করেন এটার একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে, কারণ সে একজন দায়ী প্রিচার। সে ধর্মের কথা মানুষকে বলেন, সে ধর্মের দিকে মানুষকে ডাকেন, সে মানুষকে ধর্মের দিকে কনভিন্স করেন। কিন্তু আমি আপনি গতানুগতিকভাবে সেটা হয়তো করি না, ব্যক্তিগতভাবে আমরা কেউ কেউ করতে পারি। আমার আপনার দলীয় এজেন্ডা এটা না যে আমি কাউকে ধর্মের দিকে ধাবিত করবো। আমার আপনার দলীয় এজেন্ডা কিন্তু এটা না। আমি একটা ট্রেডিশনাল ফরম্যাটে রাজনীতি করি, আমার কাজ হচ্ছে রাজনীতি করা। জি, এখানে আমি নৈতিকতার প্রসঙ্গ আনতে পারি বিভিন্ন সময়, এখানে আমি মানুষকে ভালো হওয়ার কথা বলতে পারি, সে করাপ্টেড হবে না সেটা আমি বলতে পারি। কিন্তু একজন ইমাম সাহেব যেভাবে করে ধর্মীয় বয়ানের ভিত্তিতে এটা করেন, আমি সেটা করি না। না, আমাদের গতানুগতিক পলিটিক্যাল পার্টিটা এটা করে না। ফলে জামাত ইসলামের উপর এটা একটা বার্ডেন টু ডেফিনেটলি বর্তায়। এখন জামাত এটা না চাইলেও এটা বর্তিয়েছে, যে কারণে কিন্তু আমরা জামাতকে বিব্রত দেখেছি। এটাতে আমরা বিব্রত দেখিনি তা না, আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে গিয়ে বিগত 2 দিন ধরে জামাতের অলমোস্ট টপ লিডারশিপের টুকিটাকি স্ট্যাটাসে আমরা এই বিব্রত অবস্থায় তাদেরকে পড়তে দেখেছি। ইট ইজ বিকজ অফ দ্যাট রিজন। জি, ফলে এটাকে একটা কনসিডারেশন ম্যাটার হিসেবে আমাদেরকে দেখতে হবে যে আপনি যদি ধর্মীয় আদলে রাজনীতি করেন আপনার দায় বেশি, কারণ আপনার কাছে আমি ভালো জিনিসটাই প্রত্যাশা করব, কারণ আপনি ভালো জিনিসটাই বলেন। আপনার কাছে আমি ভালো জিনিসটা আশা রাখবো, কারণ আপনি ভালো জিনিসটার কমিটমেন্ট অন্য সবার থেকে ভিন্নভাবে করে রাজনীতিতে আসীন হয়েছেন, রাজনীতিতে এস্টাবলিশড হয়েছেন। এটা আমার কাছে মনে হয় যেখানে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মধ্যে এবার আমি দিয়ে তার আপনাকে দায় কি মোচন হবে না? আমি সেটাই বলছি। বলুন। দ্বিতীয় প্রসঙ্গে আসি। এরপরের প্রসঙ্গটা হচ্ছে জামাত ইসলামী ইতিমধ্যে যে সিদ্ধান্তটা নিয়েছেন, মোশাররফ ভাই বলেছেন, বাকি সবাই ইতিমধ্যে বলেছেন যে এটাকে আমরা স্বাগত জানিয়েছি। এটা একটা বিগ ডিসিশন। একটা দলের এমপি, দেখেন এমনি হলো এমপি একটা ম্যাটার করে, কিন্তু একটা দলের এমপি এটা একটা সিঙ্গেল নাম্বার হইলেও সংসদে যখন এই নাম্বারটা থাকে ইট ম্যাটার্স। ফলে একজন এমপিকে আপনি আপনার দল থেকে এলিমিনেটেড করে দিচ্ছেন, শুধু দলের এখানে প্রসঙ্গ আছে, মানে বস্তুত অর্থে আপনি তাকে দল থেকে বহিষ্কার করছেন। জি। তো দিন শেষে তো আপনি তাকে এমপি ক্লেম করতে পারবেন না, সে যদি সংসদে থেকেও যায়, যেমনটা আজকে চিফ হুইপ বলেছেন 70 অনুচ্ছেদ অনুযায়ী তাকে পদত্যাগ করতে হবে, তবেই কেবল পদ শূন্য হবে। কিন্তু ধরে নেই একটা হাইপোথিসিস এসে থেকে গেল, থেকে যাওয়ার ফলে তিনি লিটারেলি ওই সংসদে পারফর্ম করবেন হচ্ছে একজন মানে এতিমের মতন, ইন্ডিভিজুয়াল, কেউ তাকে ওন করার মতন কেউ থাকবে না, স্বতন্ত্রের মতন। ফলে স্বতন্ত্রেরও তো কিছু সম্মান আছে, তার ওই সম্মানটুকু থাকবে না, আই গেস থাকা উচিত না ইনফ্যাক্ট। ফলে তার ব্যক্তিগত জায়গা থেকেই বরং আমি জানি না, টকশোটা শুনলে ওনার উচিত হবে এই সংসদ সদস্য পদ থেকে তার পদত্যাগ করা এবং নিঃসন্দেহে ক্ষমা প্রার্থনা করা। এবার আসি আল মামুন রাসেল ভাইয়ের প্রসঙ্গে। হি ইজ এ ভেরি রাইট গাই অন দ্যাট রিগার্ড। দেখেন, অপরাধ আরো অনেকগুলো দৃষ্টিকোণে এটা অপরাধ। আমরা তো ইতিমধ্যে একটা দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেছি, তার ব্যাপারে আমি বলেছি এটা একটা মানে চরম পর্যায়ে নৈতিক স্খলন। এখন আরেকটা ব্যাপার কি আমরা কখনো দেখেছি, কেন আমরা আজকের টেবিলে এই আলোচনাটা করছি না, যে এই অল্প বয়সের নারীকে বিবাহ করার ফলে আমরা তো তাকে একটা দায়ের মধ্যে ফেলেছি, যদিও এটা আইনগতভাবে দায় না, রাসেল ভাই বলেছেন। কিন্তু কেন আমরা এই অপরাধের জন্য প্রশ্ন করছি না যে এই অল্প বয়স্কা একটি মেয়ের ভিডিও যারা ভাইরাল করলো সোশ্যাল মিডিয়াতে, তারা কেন অপরাধী হবে না? আপনার কি সেই রাইট আছে তহিদ ভাই? ডু ইউ হ্যাভ দ্যাট রাইট? আপনি কি একটা 18 বছরের নারীর ভিডিও, তার ব্যক্তিগত বেডের ভিডিও, তার পার্সোনাল মোমেন্টামের ভিডিও, আমি এই পার্টিকুলার ইনসিডেন্ট নিয়ে বলছি না, আপনি কি সেটা ভাইরাল করার রাইট রাখেন না? তাহলে প্রশ্ন প্যারালাল জায়গা থেকে এটাও করতে হবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে, কিন্তু প্যারালাল জায়গা থেকে এটাও করতে হবে যে আপনি আপনার বেডরুমে কেন নিরাপদ না? আপনি তো এই নিরাপত্তার জন্য কিন্তু আমরা আজকে এত দূর পর্যন্ত এসেছি। আপনি আপনার বেডরুমে যদি নিরাপদ না থাকেন, কালকে যেটা ইতিমধ্যে ইয়া ভাই বলেছেন, দেখেন ফারুক ভাই বলেছেন, আপনি আপনার ফ্যামিলি টাইম তো স্পেন্ড করতে পারেন, এখানে কে এখানে আছেন যে তার ব্যক্তিগত সময় স্পেন্ড করেন না? এখন সেই জায়গায় যদি একটা ক্যামেরা লাগায় দেওয়া হয়, এটা কাবিন আগে না পরে, এটার বিবাহ হয়েছে না হয় নাই, সে জামাত ইসলামী করে কি করে না, সে রাজনীতি করে কি করে না, এই সুরক্ষার জায়গাটাও চিন্তা করা দরকার। এক ধরনের সুরক্ষা থাকা প্রাইভেসি কোশ্চেনে, আপনার সিকিউরিটি কোশ্চেনে, আমি আপনাকে লাস্ট লাইনটা বলি, আপনার প্রাইভেসি কোশ্চেনে, সিকিউরিটি কোশ্চেনে বাংলাদেশ এই পয়েন্টে এসে হেরে গেছে।